আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দ্বিতীয় অনলাইন পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের আবারও অনলাইন ক্লাস শুরু হলো। মডার্ন স্কুল থেকে আয়োজিত এই অনলাইন ক্লাসগুলো তোমাদের পাঠকে সহজ থেকে সহজতর করবে, এই আশা নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতেছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপরে ক্লাস নিব। ফিনান্স ও ব্যাংকিং এর নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এই অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে পরিচিত বা ব্যাংকের সাথে জড়িত। ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে ব্যাংকিং বলে। সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে আমরা ব্যাংকের কার্যাবলীর ভিন্নতা লক্ষ্য করি। আধুনিক কালে ব্যাংকের কার্যাবলীর অনেক উন্নতি সাধন হয়েছে। বিভিন্ন ধরনের সেবা নিয়ে ব্যাংক গ্রাহকদের সামনে উপস্থিত হচ্ছে। আজকে এই অধ্যায়ে আমরা এই ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতেই আমাদেরকে যেটি নিয়ে আলোকপাত করতে হবে সেটি হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকের উদ্দেশ্যকে তোমাদের এই পাঠ্য বইয়ে তিনটি প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে। চলো আমরা উদ্দেশ্যগুলো দেখি। ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের উদ্দেশ্যাবলী, তিনটি দৃষ্টিকোণ থেকে তোমাদের বইতে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। দুই নাম্বার হচ্ছে সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। এবং তিন নাম্বার হচ্ছে গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। অর্থাৎ একটি ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের উদ্দেশ্যের ভিন্নতা পরিলক্ষিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংকের উদ্দেশ্যাবলীকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, অর্থাৎ একটা ব্যাংক প্রতিষ্ঠা হলে সেক্ষেত্রে মালিকের কিছু উদ্দেশ্য থাকে। এরপর আছে সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, যদি একটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয় সরকারের এই ক্ষেত্রে উদ্দেশ্যের ভিন্নতা পরিলক্ষিত হয়। এরপর আছে গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, একটা অঞ্চলে যদি কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে গ্রাহকদেরও কিছু বিশেষ উদ্দেশ্য থাকে। তো আমরা এগুলো একটা একটা করে চলো আলোচনা করি। প্রথমে আছে মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। কি কি উদ্দেশ্যগুলো মালিকদের থাকে প্রথমে আমরা সেগুলো আলোচনা করি। মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, এখানে প্রথম আছে তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। দুই নাম্বার হচ্ছে সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, এখানে প্রথম আছে তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। তিন নাম্বার হচ্ছে গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য।
মুনাফা অর্জন। 2 নাম্বার আছে মূলধন ঘটন, সুনাম অর্জন। 3 নাম্বার হচ্ছে উন্নয়নে অংশগ্রহণ। 4 নাম্বার হচ্ছে সামাজিক অবদান। এগুলো ছাড়াও আরো বিভিন্ন উদ্দেশ্য থাকে, তবে এখানে মালিকের উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো তুলে ধরা হলো। মালিক যে সকল উদ্দেশ্য নিয়ে ব্যাংক গঠন করে থাকে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো হলো তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়নে অংশগ্রহণ এবং সামাজিক অবদান। অর্থাৎ ব্যাংকের মালিক, অংশীদাররা কিংবা কোনো একক ব্যক্তি যদি ব্যাংকের মালিক হয়, ব্যাংকের মালিক তার পুঁজি মূলধন ব্যাংকিং ব্যবসায় বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগকৃত অর্থের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করবে। তাহলে মুনাফা অর্জন করা হচ্ছে ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এরপর আছে সুনাম অর্জন। মুনাফা অর্জনের পাশাপাশি ব্যাংক তার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে সুনাম অর্জন করবে। অর্থাৎ মালিক চায় এই ব্যাংকিং কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে যেন তার সুনাম দিন দিন বৃদ্ধি পায়। উন্নয়নে অংশগ্রহণ। একটি ব্যাংক দেশের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সকল কার্যাবলী সম্পাদনের মাধ্যমে দেশকে যেন উন্নত থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, ব্যাংক সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এরপর আছে সামাজিক অবদান। সমাজের কল্যাণ সাধিত হয় এমন বিভিন্ন ধরনের কার্যাবলী পরিচালনা করাও ব্যাংকের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। যেমন আমরা প্রায় সময় দেখি গাছ লাগান পরিবেশ বাঁচান প্রচারে ডাচ বাংলা ব্যাংক, যৌতুক দেওয়া যৌতুক নেওয়া উভয়ই দণ্ডনীয় অপরাধ প্রচারে ইসলামী ব্যাংক। এভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যাবলী পরিচালনার মাধ্যমে ব্যাংক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো মূলত মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের যে সকল উদ্দেশ্যগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য এই উদ্দেশ্যগুলো। এরপর আছে সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। খ নাম্বার ছিল সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। একটি ব্যাংক প্রতিষ্ঠা হলে, একটি ব্যাংক গঠন হলে সরকারেরও সেক্ষেত্রে কিছু উদ্দেশ্য থাকে। চলো আমরা সেগুলো দেখি। প্রথমেই নোট ও মুদ্রার প্রচলন। নোট ও মুদ্রার প্রচলন। 2 হচ্ছে মূলধন ঘটন। 3 হচ্ছে বিনিয়োগ ও শিল্পায়ন। বিনিয়োগ ও শিল্পায়ন। 4 হচ্ছে কর্মসংস্থান। সরকারের প্রেক্ষাপটে ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল উদ্দেশ্য পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নোট ও মুদ্রার প্রচলন, মূলধন ঘটন, বিনিয়োগ ও শিল্পায়ন, কর্মসংস্থান। নোট ও মুদ্রা প্রচলন করা মূলত কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সকল নোট ও মুদ্রা প্রচলন করে থাকে। তবে বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যবহৃত চেক সেগুলো নোট বা মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মূলধন ঘটন। ব্যাংক
জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন গঠন করে থাকে। বিনিয়োগ ও শিল্পায়ন, জনগণের এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক বড় ধরনের মূলধন গঠন করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে এবং দেশের শিল্পায়নের জন্য, শিল্পের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আছে কর্মসংস্থান। একটি ব্যাংক প্রতিষ্ঠা হলে, একটি ব্যাংক গঠন হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমাদের দেশে জনসংখ্যা অধিক, কর্মসংস্থানের সুযোগ কম। একটি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বেকার জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই সকল উদ্দেশ্য সামনে রেখে ব্যাংক গঠনের জন্য সরকার অনুমোদন দিয়ে থাকে। আমরা সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো আরেকবার লক্ষ্য করি। নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন, কর্মসংস্থান। মালিকের প্রেক্ষাপটে উদ্দেশ্য দেখলাম, সরকারের প্রেক্ষাপটে কিছু উদ্দেশ্য দেখলাম। মালিক এবং সরকারের পাশাপাশি গ্রাহকদেরও কিছু উদ্দেশ্য থাকে। অর্থাৎ একটা ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে, একটা ব্যাংক প্রতিষ্ঠিত হলে গ্রাহকরা বিভিন্ন উদ্দেশ্য আশা করে। কেউই সেগুলো অর্থাৎ গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, এখানে প্রথমে আছে এক আমানত। দুই, নিরাপত্তা। নিরাপত্তা। তিন হচ্ছে উপদেষ্টা ও পরামর্শদাতা। উপদেষ্টা ও পরামর্শদাতা। চার হচ্ছে প্রতিনিধি ও ওসি। প্রতিনিধি ও ওসি। 5, অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর। 6 হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকদের যে সকল উদ্দেশ্য থাকে সেগুলো হলো আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা, প্রতিনিধি ও ওসি, অর্থ স্থানান্তর এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি জীবনযাত্রার মান উন্নয়ন। এটি ব্যাংক প্রতিষ্ঠা হলে গ্রাহকরা তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ আমানত হিসেবে সঞ্চয় করতে পারে। অর্থাৎ তাদের প্রয়োজনীয় অর্থ ব্যাংকের নিকট আমানত রাখতে পারে। এভাবে নগদ অর্থের পাশাপাশি মূল্যবান দ্রব্য সামগ্রীও ব্যাংকের কাছে জনসাধারণ আমানত রাখতে পারে, যেমন গহনাপত্র, দলিলপত্র ইত্যাদি। এরপর আছে নিরাপত্তা। গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করতে চায়, যেন সেটা চুরি ডাকাতি না হয়। সেজন্য তাদের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে ব্যাংকে বিবেচিত হয়। তাই গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ নিরাপত্তার জন্য ব্যাংকের কাছে, ব্যাংকের নিকট আমানত রাখে বা জমা রাখে। উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক গ্রাহকদেরকে বিভিন্ন প্রয়োজনে উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকে, যেমন ব্যবসার ক্ষেত্রে কিভাবে অর্থ বিনিয়োগ করতে হবে, বিনিয়োগকৃত অর্থ থেকে কিভাবে সর্বাধিক মুনাফা অর্জন করা যাবে, ব্যবসায়ের কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ ইত্যাদি ইত্যাদি পরামর্শ প্রদানের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করে থাকে।
প্রতিনিধি ও ওসি হিসেবেও ব্যাংক কাজ করে, অর্থাৎ গ্রাহকদের পক্ষ হয়ে ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে, যেমন বিদ্যুৎ বিল প্রদান, গ্যাস বিল প্রদান, এছাড়াও আরো বহুবিধ কাজ ব্যাংক গ্রাহকদের পক্ষ হয়ে করে থাকে। তাকে বলা হয় প্রতিনিধি বা ওসি হিসেবে কাজ করা। অর্থ স্থানান্তর। ব্যাংক প্রতিষ্ঠা হলে গ্রাহকরা এই ব্যাংকের মাধ্যমে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তর করতে পারবে। এর ফলে তাদের যেমন সময় লাঘব হবে, ঠিক তেমনি অর্থেরও অপচয় হ্রাস পাবে। জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যাংক গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি প্রাচীনকালের কথা চিন্তা করি, কিংবা আজ থেকে আরো 40-50 বছর আগের কথা চিন্তা ভাবনা করি, সে সময় মানুষের জীবনযাত্রার মান এত উন্নত ছিল না, কেননা তখন পর্যাপ্ত ব্যাংক ছিল না। ব্যাংকের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় অর্থ ব্যাংকে আমানত হিসেবে রাখতে পারে, আবার যাদের অর্থের প্রয়োজন, যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে অর্থের প্রয়োজন হলে ব্যাংক থেকে তার ঋণ নিতে পারে। এভাবে বিভিন্ন ধরনের সেবা সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা ব্যাংকের 3টা প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করলাম। প্রথমটি ছিল সরকারের প্রেক্ষাপটে মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, 2 নাম্বার ছিল সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, এখন দেখলাম গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। এরপর আমরা দেখব এই অধ্যায়ে ব্যাংকের গঠন। ব্যাংকের গঠন। একটি ব্যাংক গঠন করার জন্য নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে হতে হয়। ব্যাংক গঠনের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন, অর্থাৎ একটি দেশের ব্যাংক এর অনুমতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে ব্যাংক গঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জনের মাধ্যমে প্রাইভেট ব্যাংক গঠিত হতে পারে। অন্যদিকে পাবলিক লিমিটেড প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে ব্যাংক গঠন কিংবা ব্যাংকিং কার্যাবলী পরিচালনার অনুমতি পেতে পারে। এরপর আমরা দেখব ব্যাংকিং ব্যবসার মূলনীতি। ব্যাংকিং ব্যবসার মূলনীতি। প্রথমে আছে 1 নিরাপত্তার নীতি, 2 হচ্ছে মুনাফার নীতি, 3 তারল্য নীতি, 4 সচ্ছলতা নীতি, 5 দক্ষতা নীতি, 6 সেবার নীতি,
7 প্রচার নীতি, 8 গোপনীয়তার নীতি, সততা ও বিশ্বস্ততার নীতি, 10 হচ্ছে সাবধানতার নীতি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, একটি ব্যাংক যে সকল নীতি নিয়ে তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে সেগুলো সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে। ব্যাংকিং ব্যবসার উল্লেখযোগ্য মূলনীতিগুলো হলো নিরাপত্তার নীতি, মুনাফার নীতি, তারল্য নীতি, স্বচ্ছতার নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি, প্রচার নীতি, গোপনীয়তার নীতি, সততা ও বিশ্বস্ততার নীতি, সাবধানতার নীতি। আমরা যদি এই নীতিগুলো নিয়ে একটু আলোচনা করি, প্রথমে দেখব নিরাপত্তার নীতি। ব্যাংক গ্রাহকদের নগদ অর্থ কিংবা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর নিরাপত্তা প্রদান করে থাকে। এটি ব্যাংকিং ব্যবসার উল্লেখযোগ্য একটি নীতি। এরপর হচ্ছে মুনাফার নীতি। ব্যাংক মুনাফা লাভের আশায় তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে থাকে। তারল্য নীতি। ব্যাংক জনগণ থেকে সংগৃহীত আমানতের সবটুকু বিনিয়োগ করে দেয় না। যে পরিমাণ অর্থ নগদ রাখলে ব্যাংকের কার্যাবলীর উপরে কোনো বিরূপ প্রভাব পড়বে না, ব্যাংক সেই পরিমাণ অর্থ নিজের কাছে জমা রেখে বাকি অর্থ বিনিয়োগ করে থাকে। সচ্ছলতার নীতি। ব্যাংক তার কার্যাবলী অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করে থাকে। দক্ষতার নীতি। গ্রাহকদেরকে যেন সর্বোচ্চ সেবা প্রদান করা যায়, এই জন্য ব্যাংক অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তার কার্যাবলী পরিচালনা করে থাকে। সেবার নীতি। গ্রাহকদেরকে ঋণ প্রদান সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা ব্যাংকিং ব্যবসার একটি উল্লেখযোগ্য নীতি। প্রচার নীতি। ব্যাংক তার কার্যাবলী কিভাবে পরিচালিত করবে তা প্রচার করা, তা গ্রাহকদেরকে জানানো ব্যাংকিং ব্যবসার একটি উল্লেখযোগ্য নীতি। গোপনীয়তার নীতি। গ্রাহকদের প্রয়োজনীয় তথ্যের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকিং ব্যবসার উল্লেখযোগ্য একটি নীতি। সততা ও বিশ্বস্ততার নীতি। ব্যাংকিং ব্যবসার আস্থা বা মূল মন্ত্র হচ্ছে বিশ্বস্ততা ও সততা। ব্যাংক এবং গ্রাহকদের ভিতরে যদি আস্থা ও বিশ্বাস না থাকে তাহলে কখনো ব্যাংকিং ব্যবসা সার্থক বা সফল হতে পারে না। কাজেই ব্যাংক অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার কার্যাবলী পরিচালনা করে থাকে। সাবধানতার নীতি। সকল ঝুঁকি পরিহার করা যেন সম্ভব হয়, সকল ঝুঁকি থেকে দূরে থেকে যেন ব্যাংকিং কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা যায়, এই জন্য ব্যাংক অত্যন্ত সাবধানতার সাথে তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই পাঠ থেকে ব্যাংক গঠনের উদ্দেশ্য, ব্যাংক কিভাবে গঠিত হয় এবং ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্রগুলো সম্পর্কে ধারণা পেলে। এরপরও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এগুলো আরেকটু বিস্তারিত ভালোভাবে দেখে নিবে। আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হবে। পরবর্তীতে আবারও নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।